স্বাগত খেলাযোগে আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। লিওনেল মেসির আগমনে লঙ্কাকাণ্ড ঘটে গেল কলকাতায়। প্রিয় ফুটবলারকে ঠিকঠাক দেখতে না পারায় সল্টলেক স্টেডিয়ামকে রণক্ষেত্র বানিয়ে ফেলে দর্শকরা। ভালোবাসার রূপ নেয় রীতিমতো অপমানে। আর্জেন্টাইন সুপারস্টারের ভারত সফরটার প্রথম মঞ্চেই কলঙ্কের দাগ। প্রতারণার অভিযোগে গ্রেফতার হয়েছেন উদ্যোক্তা শতদ্রু দত্ত। কলকাতা থেকে বাকিটা জানাচ্ছেন হাসান সজীব। প্রথম দেখায় মনে হতে পারে যুদ্ধের জন্য কোনো প্রস্তুতি নেওয়া হচ্ছে, মোটেও তা নয়। লিওনেল মেসি সল্ট লেক স্টেডিয়ামে এসেছিলেন, সেখানে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে। আর তার পরবর্তীতে কি স্টেপ নেওয়া হবে সেজন্যই পুলিশের মাঠে বসে যাওয়া, অবস্থান নেয়া। কি ঘটেছিল? কেন লিওনেল মেসির কলকাতা জার্নিটা মসৃণ হলো না? কেন এই ধরনের বাজে পরিস্থিতি তৈরি হলো? অনেক মানুষের ইমোশন নিয়ে গেলে এর প্রতিশোধ আমরা নেব। লিওনেল মেসি কলকাতা দিয়ে তার ভারত সফরটা শুরু করবেন, এজন্য কলকাতাবাসী লিওনেল মেসির ফ্যানরা কিন্তু অনেক দিন ধরে অপেক্ষা করছিল। তারা লাইন ধরে টিকিট কেটেছে, যেখানে টিকিটের দাম শুরু হয়েছিল ৩৫০০ রুপি থেকে ৫০,০০০ রুপি পর্যন্ত। তাই বোঝাই যাচ্ছে লিওনেল মেসিকে দেখতে এই চড়া দামের টিকিট কাটতেও তাদের দুবার ভাবতে হয়নি, কেননা তাদের ফুটবল ঈশ্বর এই মাঠে আসবেন বলে। কিন্তু লিওনেল মেসিকে যেভাবে দর্শকরা দেখবেন বলে প্রত্যাশা করেছিলেন সেটা মোটেও হয়নি। আয়োজকরা কথা রাখেনি। আজকে এই এত বড় স্ক্যাম, এর জবাব দিতে হবে সরকারকে। 10 মিনিট ধরে মেসিকে নিয়ে যারা ছিল বড় বড় নেতারা, মন্ত্রীরা এক জায়গায় ঘুরেছে, যাদের ছেলেমেয়েরা পুরো এরকম ঘুরেছে। আমাদের এদিকে আসেনি কেন? নেতা মন্ত্রীরা দেখলো, সেই পয়সাটা আমরা দিলাম। কেন? গাড়ি ছিল তো, সানরুফ ছিল, ওটাতে করে তো একবার ঘুরিয়ে দিলে অন্তত ভিড় হতো না, সবাই একবার দেখে নিত। সেটা তো হলো না। এক জায়গায় 10 মিনিট ঘুরে চলে গেছে, কেউ দেখতে পায়নি মেসিকে। শনিবার সকাল 11:30 ফুটবল রাজার আগমনে কেঁপে ওঠে কলকাতার সল্ট লেক স্টেডিয়াম। কিন্তু মাঠে ঢুকতেই তাকে মৌমাছির মতো ঘিরে ধরে নিরাপত্তা রক্ষী আর রাজনীতিবিদরা। সেলফি তোলার উৎসবে মাতেন সবাই। একে তো দূর গ্যালারি থেকে মেসিকে পিপিলিকের মতো দেখতে, তার উপর সবাই মেসিকে এমনভাবে ঘিরে ফেলে তাকে খুঁজেই পাওয়া যাচ্ছিল না। আর তাতেই গ্যালারি থেকে উত্তেজনার পারদ ছড়িয়ে পড়ে সবখানে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় 1.5 ঘন্টার বদলে আধা ঘন্টা থেকেই মাঠ ছাড়েন মেসি। ক্ষোভে ফেটে পড়েন 70,000 দর্শক। গ্যালারি থেকে চেয়ার ভেঙে মাঠে ছুঁড়ে মারেন তারা। আয়োজকদের অব্যবস্থাপনায় প্রতিবাদে ঝড় ওঠে সল্ট লেকে। ঐতিহ্যবাহী স্টেডিয়াম রূপ নেয় রণক্ষেত্রে। উৎসবে রঙিনের বদলে ধ্বংসস্তূপে পরিণত হয় মেসির ভারত সফরের প্রথম মঞ্চ। মেসির 30 মিনিটের যাত্রায় বাদ পড়ে সবকিছুই। খেটে খাওয়া মানুষের কষ্টার্জিত টাকা জলে গিয়েছে, সেটা নিয়েই সবার ক্ষোভ। মেসির নামে ইমোশন নিয়ে খেলেছে আয়োজকেরা। উঠতে থাকে এমন প্রতিবাদ, রিফান্ড চান সবাই। একটা সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ। ততক্ষণে মেসি কলকাতা ছেড়ে হায়দ্রাবাদের জন্য বেরিয়ে পড়েছে। খবর আসে কলকাতা এয়ারপোর্টে গ্রেফতার স্বপ্নবাজ উদ্যোক্তা শতদ্রু দত্ত। কয়েক ঘন্টা আগেও যিনি ছিলেন প্রশংসায় পঞ্চমুখ, এখন তাকে ঘিরেই যত অভিযোগ। অনিশ্চয়তার মধ্যে মেসি ভারত সফর। হাসান সজীব, 71, কলকাতা, ইন্ডিয়া। বাংলাদেশ ফুটবল লিগে বড় জয় পেয়েছে ঢাকা আবাহনী। ফকিরেরপুল ইয়ং মেন্স ক্লাবকে 5-0 গোলে হারিয়ে পেছনে ফেলেছে চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানকে। 6 ম্যাচে 8 পয়েন্ট নিয়ে টেবিলে 4-এ উঠে এসছে আকাশী নীলরা। বসুন্ধরার টানা জয়ের বিপরীতে এবারের ঘরোয়া লিগে কিছুটা মিশ্র অভিজ্ঞতা হয়েছে আবাহনী লিমিটেডের। বসুন্ধরা তো বটেই, মোহামেডানও এগিয়ে ছিল আবাহনীর চেয়ে, তাই তো কিছুটা দুর্বল প্রতিপক্ষ ফকিরেরপুলকে পেয়ে পয়েন্ট গোল ব্যবধান দুটোই বাড়িয়ে নিয়েছে আকাশী নীলরা। শনিবার কুমিল্লা স্টেডিয়ামে ফকিরেরপুলের বিপক্ষে ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে আবাহনী। প্রথমার্ধেই ওরা 3 বার বল পাঠায় ফকিরেরপুলের জালে। ম্যাচের দ্বিতীয়ার্ধেও আবাহনী ধরে রাখে সেই দাপট। মোরসালিন ও আলামিন ম্যাচের সেকেন্ড হাফে স্কোরশিটের নাম তুললে 5-0 গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে আবাহনী।
ঘরোয়া ফুটবলে ছেলেদের লিগ নিয়ে খুব একটা সংশয় না থাকলেও মেয়েদের লিগ নিয়ে চলে টালবাহানা। তবে এবার দীর্ঘদিন পর কিছুটা স্বস্তির খবর পেয়েছে ঋতুপর্ণা, মনিকা, আফিদারা। রোববার থেকে শুরু হবে মেয়েদের লিগে দলবদল, আর ডিসেম্বরে মাঠে গড়াতে পারে মেয়েদের ঘরোয়া লিগের খেলা। শনিবার বাফুফে ভবনে ক্লাবগুলোর সঙ্গে আলোচনায় বসেন নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। সেখানে মিলেছে ইতিবাচক সাড়া। 11 দল নিয়ে হতে যাওয়া এবারের ঘরোয়া লিগে প্রতিটি দল 4 জন করে বিদেশি খেলোয়াড় রেজিস্ট্রেশন করাতে পারবে। তবে মাঠে নামাতে পারবে সর্বোচ্চ 3 জন বিদেশি ফুটবলার। এছাড়া জুনিয়রদের সুযোগ করে দিতে বয়সভিত্তিক দলের খেলোয়াড়দেরও রাখার বাধ্যবাধকতা থাকবে। আগামীকাল অর্থাৎ 14ই ডিসেম্বর থেকে 26শে ডিসেম্বর এই 13 দিন দলবদল, 29শে ডিসেম্বর লিগ শুরু এবং 31শে ডিসেম্বরের ভিতরে লিগ শেষ। 31শে জানুয়ারির ভিতরে লিগ শেষ। এটা সিঙ্গেল লিগ, এখানে 55টা ম্যাচ হবে। আমাদের এই লিগে আমরা ফরেন প্লেয়ার 4টা অ্যালাউ করেছি, কিন্তু খেলবে 3 জন। আর এখানে আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে যে আমরা এবার এজ লেভেলের উপরে খুব গুরুত্ব দিয়েছি। প্রত্যেকে যারা রেজিস্ট্রেশন হচ্ছে 35 জন সর্বোচ্চ রেজিস্ট্রেশন করতে পারবে একটা ক্লাব, আর সর্বনিম্ন 23 জন। এর ভিতরে আমাদের আন্ডার 17 থেকে 4 জন প্লেয়ার থাকতে হবে প্রত্যেকটা টিমে, এবং আন্ডার 20 থেকে 4 জন প্লেয়ার থাকতে হবে। আর যখন ফার্স্ট 11 নামবে মাঠে, সেখানেও আন্ডার 17 থেকে 2 জন এবং আন্ডার 20 থেকে 2 জন নামবে। আর একইভাবে যখন সাবস্টিটিউট নামাবে, তখনও এজ লেভেলের সাবস্টিটিউট এজ লেভেলই হবে। যুব এশিয়া কাপে আফগান চোখ রাঙানি থামিয়ে দিয়েছে বাংলাদেশ। আসরে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ অনূর্ধ্ব 19 দল জয় পেয়েছে 3 উইকেটে। দুবাইয়ের মাঠে প্রথমে ব্যাট করতে নেমে 7 উইকেটে 283 রান করে আফগানরা। জবাবে রিফাত বেগ, জাওয়াদ আবরারের 150 রানের ওপেনিং জোটের সুবাদে জয় নিশ্চিত করে জুনিয়র টাইগাররা। যুব এশিয়া কাপে এটাই সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড। খালিদ জামিলের ম্যাচ রিপোর্ট। ছিঁড়ে ফুড়ে বিধ্বংসী ব্যাটিং করছিলেন বাংলাদেশ অনূর্ধ্ব 19 দলের ক্যাপ্টেন আজিজুল হাকিম তামিম। কখনো মিড উইকেট দিয়ে, কখনো বা লং অনের ওপর দিয়ে বল ফেলছিলেন ব্রডকাস্ট ক্যামেরার ছাতার ওপর। কমেন্ট্রি বক্সের রসিকতা। অবস্থা এমন যে মাঠে উপস্থিত সবাইকেই হেলমেট পরে থাকতে হবে। আজিজুল হাকিম যতক্ষণ ক্রিজে ছিলেন এভাবেই সপাটে ঘুরিয়ে গেছেন বাংলাদেশের রানের চাকা। তাই তো দারুণ একটা ওপেনিং জুটির পর কালাম সিদ্দিকীর সাথে ছিল তার 66 রানের তুলনামূলক ছোট কিন্তু কার্যকর পার্টনারশিপ। আফগানদের বিপক্ষে জয় পেয়েছে জুনিয়র টাইগাররা। দুবাইয়ে দিনের শুরুটা অবশ্য খুব একটা খারাপ করেনি আফগানিস্তানও। দলীয় 16 রানে ওপেনার খালিদ আহমেদ জাই ফিরে গেলেও হাল ধরেন ওসমান সাদাত আর ফয়সাল শিনোজাদা। দুজনে মিলে গড়েছেন 66 রানের জুটি। তবে এরপর শিনোজাদার সাথে উজাইরুল্লাহ নিয়াজাইয়ের পার্টনারশিপটাই হয়ে ওঠে ভাইটাল। স্কোরবোর্ডে এই দুই ব্যাটার মিলে যোগ করেন 93 রান। শিনোজাদা ক্যারি করেছেন নিজের ইনিংস, পেয়েছেন সেঞ্চুরিও। আউট হয়েছেন ইকবাল হোসেন ইমনের বলে ব্যক্তিগত 103 রানে, নিয়াজাইয়ের ব্যাটে 44। ক্যাপ্টেন মেহবুব খানকে অবশ্য তেমন সুবিধা করতে দেননি শাহরিয়ার আহমেদ। তার বলেই ফিরেছেন 13 রানে। শেষ দিকে আজিজুল্লাহ মিয়াখিলের অপরাজিত 38 রান আফগান অনূর্ধ্ব 19 দলকে নিয়ে যায় 283-তে। শাহরিয়ার আর ইমন স্বীকার করেন জোড়া উইকেট। জবাব দিতে নেমে দুবাইয়ের উইকেটে নির্ভার ব্যাটিং শুরু করেন দুই জুনিয়র টাইগার ওপেনার জাওয়াদ আবরার আর রিফাত বেগ। তাদের পার্টনারশিপে আসে পাক্কা 151 রান। তবে এখানেই আফসোসের গল্প। মাত্র 4 রানের জন্য সেঞ্চুরি মিস করেন জাওয়াদ। ফিরেছেন রুহুল্লাহ আরবের বলে। 9 বাউন্ডারি আর 6 ওভার বাউন্ডারিতে সাজানো তার ঝকঝকে ইনিংস। পার্টনার রিফাত অবশ্য আগেই ফিরেছেন 62 রানে। ক্যাপ্টেন আজিজুল হাকিম তামিম ব্যাট চালিয়েছেন বুঝে শুনে, উইকেটে থিতু হয়েছেন, তারপর বাড়িয়েছেন রানের গতি। কালাম তার সাথে থেকে খেলেছেন 29 রানের ইনিংস। ক্যাপ্টেন ফেরার পর বাকি কাজটা সহজেই হয়েছে বলার সুযোগ নেই। রিজানকে এক পাশে রেখে আব্দুল্লাহ আর সাইমুন বাসির ফিরেছেন রান আউটে কাটা পড়ে। রানিং বিটুইন দ্য উইকেটে এই পর্যায়ের ব্যাটারদের ভুল বোঝাবুঝি লেগেছে দৃষ্টিকটু। সেই প্রেসার অবশ্য পরে সামাল দিতে পেরেছে বাংলাদেশ। রিজান অপরাজিত ছিলেন 13 বলে 17 রান করে। বাংলাদেশ তাদের জয় নিশ্চিত করে 7 বল হাতে রেখেই। যুব এশিয়া কাপে জুনিয়র টাইগারদের জয় 3 উইকেটে। সব মিলিয়ে মিশনের শুরুটা দারুণভাবেই করল আজিজুল হাকিম তামিমের বাংলাদেশ। খালিদ জামিল, 71।
আট ক্লাবকে ছাড়াই অবশেষে শুরু হচ্ছে প্রথম বিভাগ ক্রিকেট লিগ। 12 ক্লাব যখন প্রস্তুতি নিচ্ছে মাঠে নামার, তখন ক্লাব বিসিবি দ্বন্দ্বে অসহায় একগাদা ক্রিকেটার। প্রথম বিভাগ ক্রিকেট লিগ শুরুর আগের দিন দাবি নিয়ে ওরা বিসিবিতে হাজির। একটাই চাওয়া, কাউকে বাদ দিয়ে নয়, সবাইকে নিয়েই যাতে লিগ শুরু হয়। নাহিয়ান বিন জসিমের রিপোর্ট। ক্রিকেটারদের চোখে মুখে অনিশ্চয়তা। যখন খেলা মাঠে থাকার কথা, তখন ওরা রাস্তায়। ক্লাব আর বোর্ডের দূরত্ব ওদের দাঁড় করিয়েছে বিসিবির দরজায়। ওরা বোর্ড কর্তাদের দেখা পাবার আশায় রাত পোহালেই যাদেরকে বাদ দিয়ে এই হোম অফ ক্রিকেটের শুরু প্রথম বিভাগ ক্রিকেট লিগের খেলা। অনেকজন ক্রিকেটার ঠিক বিসিবির মূল ফটকের সামনে দাঁড়িয়ে আছেন, বিক্ষোভ করছেন। কারণটা কি? লেখা আছে এখানে বিভিন্ন রকম লেখা, আসলে বৈষম্যহীন ক্রিকেট চাই, কিংবা স্টপ পলিটিক্স, লেট দ্য গেম বিগিন, ক্রিকেট বাঁচাও, এরকম বিভিন্ন ধরনের লেখা নিয়ে তারা হাজির হয়েছেন। তারা সবাই কিন্তু ক্রিকেটার, আপনারা যাদেরকে দেখছেন, এবং তারা আগামীকাল থেকে যে প্রথম বিভাগ ক্রিকেট লিগটা শুরু হবার কথা, সেখানে যারা বিদ্রোহী ক্লাবগুলো, যারা আসলে এই বোর্ডের অধীনে খেলতে চান না, তারা জানিয়ে আসছিলেন সেখানে যারা খেলার কথা আসলে, কিন্তু তারা খেলছেন না, তারা খেলতে পারছেন না। ক্রিকেটটা তারা খেলতে চান। এখানে ক্লাব বোর্ড দ্বন্দ্ব, ঢাকা লিগ বন্ধ, এরকম লেখাও আছে। একটু তাদের সঙ্গে কথা বলি। আমরা ঢাকা ডোমেস্টিকটা আমরা মাঠে চাই। আমাদের কোনো বিক্ষোভ না, আমাদের কিছু না। আমাদের স্ট্রেট কথা হচ্ছে, আমরা যারা অপরচুনিটিস পাচ্ছি না, ক্লাবদের বয়কটের কারণে আমরা অনেকে আমাদের সুযোগটা পাচ্ছি না, আমাদের সুযোগটা সরে গেছে। আমরা সুযোগটা ফেরত চাচ্ছি। প্রত্যেকটা ভাইয়ের আসলে আমরা 10 জন বা 15 জন যাচ্ছিল ক্রিকেট বোর্ডের কাছে আমাদের কিছু দাবি দাবা বলার জন্যে। নিজেদের দাবি আর আকুতি বিসিবির কাছে তুলে ধরতে অবশেষে অনুমতি পান 8 প্রতিনিধি। ঢাকা লিগ 20 দল নিয়ে না গড়াতে পারলে 20 দলের সকল খেলোয়াড়দের নিয়ে ভালো অর্থ অনুদান করে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট করার জন্যে। ঢাকা লিগের পাশাপাশি এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট যেন প্রত্যেক বছর 20টি দলের ক্রিকেটারদের নিয়ে টুর্নামেন্টটি যেন চলমান থাকে। কালকে যেহেতু খেলা, সেই অর্থে আমরা আসছি যে আমাদের জন্য আসলে বিসিবির কি গাইডলাইন বা তারা আমাদের জন্য কি করবে। এটাই আসলে সবচেয়ে বেশি কষ্টের, বিকজ প্রেসিডেন্ট দেশের বাইরে এবং বাংলাদেশ ক্রিকেটের মৌসুমটা চলছে এই মুহূর্তে। তো আমার মনে হয় ওনার একটা স্ট্রং গাইডলাইন দিয়ে সুন্দরভাবে শুরু করে বা শেষ করে এটা একটা সলিউশন নিয়ে অ্যাটলিস্ট বাংলাদেশে থাকা উচিত ছিল, যেহেতু আমরা এই মুহূর্তে সবাই সার্ভাইভার। যদি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট হয়, তাহলে হয়তোবা আমাদের যে ভাই লিগ খেললে যে 6 লাখ বা 7 লাখ টাকা সে পেত, সে হয়তোবা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেললে আমাদের মনে হচ্ছে যে 50,000 হয়তোবা তার একটু বেশি পায়। তো আমরা আসলে অনেক দিন যাবতই যেই পেইনটা ভুগতেছিলাম যে আমাদের কোনো গাইডলাইন নেই প্রপারলি, যে আমরা অ্যাকচুয়ালি গেমটা কিভাবে পাবো বা আমাদের এই যেই দলগুলি খেলবে না তাদের অ্যাকচুয়ালি ক্রাইটেরিয়াটা কি থাকবে। গণমাধ্যমে যখন ক্রিকেটাররা অসহায়ত্ব আর দাবির কথা জানাচ্ছিল, ঠিক তখন উল্টো পাশে সিসিডিএম প্রথম বিভাগ ক্রিকেট লিগের ট্রফি উন্মোচনের প্রস্তুতিতে ব্যস্ত। 12টা ক্লাবকে নিয়েই চকচকে ট্রফি আনভেইলিং। ঠিক উল্টো পাশে দাঁড়িয়ে থাকা ক্রিকেটারদের মনে তখন খেলতে না পারার রক্তক্ষরণ। কি উত্তর দিবেন সিসিডিএম চেয়ারম্যান আদনান রহমান দীপন? ওনারা অফিসিয়ালি সিসিডিএমকে কোনো চিঠি দেয়নি, ওনারা একটা উকিল নোটিশ পাঠিয়েছে। আমি এই চিঠি দেখিনি। এটা হলো আপনি বেস্ট থিং ইজ দ্যাট আমাকে দেখেন, ক্রিকেট বোর্ডকে আমাদেরকে এটা জানানো হয়নি। আমি সিসিডিএম এর চেয়ারম্যান হিসেবে যা রিসিভ করেছি, যা পেয়েছি, সে অনুযায়ী আমি ফিকচার করেছি। আপনি জিজ্ঞেস করেছেন আপনি চিফ এক্সিকিউটিভ অফিসারকে যে এই চিঠিটা আপনি পেলেন না কেন? এটা যদি বলেন আমি জিজ্ঞাসা করি। আপনি জিজ্ঞেস করেন না? ধন্যবাদ সবাইকে। ক্রিকেটারদের অসহায়ত্বের প্রশ্নে সিসিডিএম চেয়ারম্যানও হয়তো অসহায়। উত্তর না দিয়ে একরকম পালিয়ে গিয়ে কি বুঝাতে চাইলেন? বর্তমান বোর্ডের অক্ষমতা, নাকি ক্রিকেটারদের রুটি রুজির প্রশ্নে বিসিবির চরম উদাসীনতা? নাহিয়ান বিন জসিম, 71। টানা 10মবারের মতো হলো ম্যাক্স বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড, যেখানে এবারের জার্নালিস্ট অফ দ্য ইয়ারের পুরস্কার জিতেছেন টি স্পোর্টস এর রিফাত মাসুদ। আরও 2 ক্যাটাগরিতে পুরস্কার জিতেছেন তিনি। বাংলাদেশের ক্রীড়া সাংবাদিকদের সংগঠন পিএসপিএ প্রতি বছরই এই পুরস্কার দিয়ে থাকে। এবার ক্যাটাগরি ছিল 8টি, সেই সাথে প্রাইজ মানি হয়েছে দ্বিগুণ। তবে এসব ক্যাটাগরি ভিত্তিক পুরস্কারের বাইরে বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উপলক্ষে 2 জন সিনিয়র সাংবাদিক আনোয়ার উল্লাহ ও পারভিন নাসিমা নাহার পুতুলকে দেওয়া হয়েছে বিশেষ সম্মাননা। পুরো আয়োজনে পৃষ্ঠপোষকতা করেছে ম্যাক্স গ্রুপ প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও বাংলাদেশ সাঁতার ফেডারেশনের সিনিয়র সহ সভাপতি ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর নিজে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়েছেন।
এই ছিল এই মুহূর্তের খেলা যোগে সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।